নমস্কার, ছোট গল্পের ভান্ডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি পাঠ করে শোনাবো অন্যতম শিশু সাহিত্যিক সুকুমার রায়ের এক জনপ্রিয় হাসির গল্প। আর সুকুমার রায়ের গল্প মানেই আমাদের প্রত্যেকেরই মন ভালো করা গল্প। এবার শুরু করলাম আজকের গল্প পাঠ, নন্দলালের মন্দ কপাল। নন্দলালের ভারী রাগ। অঙ্কের পরীক্ষায় মাস্টার তাহাকে গোল্লা দিয়েছে। সে যে খুব ভালো লিখিয়াছিল তাহা নয়, কিন্তু তা বলিয়া একেবারে গোল্লা দেওয়া কি উচিত ছিল? হাজার হোক, সে তো একখানা পুরো খাতা লিখিয়াছিলই তো। তার পরিশ্রমের কি কোনো মূল্য নাই? ওই যে ঐরাশিকের অঙ্কটা, সে তো ঠিকই হইয়াছিল, কেবল একটুখানি হিসাবের ভুল হওয়া, উত্তরটা ঠিক মেলে নাই। আর ওই যে ডেসিনাল অঙ্কটা ছিল, সেটাতে গুণ করিতে গিয়া যে সে ভাগ করিয়া বসিয়াছিল, তাই বলে কি একটা নম্বরও দিতে নেই? আরো অন্যায় এই যে ক্লাসের মাস্টার মশাই ক্লাসের ছেলেদের কাছে ফাঁস করিয়া ফেলিয়াছিলেন। কেন, আর একবার হরিদাস যখন গোল্লা পাইয়াছিল, তখন সে তো কথাটা রাষ্ট্র হয় নাই। সেই যে ইতিহাসের 100-র মধ্যে 25 পাইয়াছে, সেটা বুঝি কিছু নয়? খালি অঙ্কে ভালো পারে নাই বলিয়াই তাহাকে লজ্জিত হইতে হইবে? সব বিষয় যে সকলকে ভালো পারিতে হইবে, আর এবার অর্থ কি? স্বয়ং নেপোলিয়ন যে ছোটবেলায় ব্যাকরণে একবার আনাড়ি ছিলেন, সেবেলা কি তাহারও যুক্তিতে ছেলের দামিল হলো না। এবং মাস্টারের কাছে এই তর্কটা তোলাতে আরো যে যুক্তি রেখে খুব চমৎকার ভাবিলেন, এমনও বোধ হইল না। তখন নন্দলাল বলিল, তাহার কপালই মন্দ, সে নাকি বরাবর তাহা দেখিয়ে আসিয়াছে। সে তো যেবার ছুটির সময় তাহাদের পাড়ায় হাম দেখা দিয়াছিল, তখন বাড়ি শুদ্ধ সকলে হামে ভুগিয়া দিব্যি মজা করিয়া স্কুল কামাই করিল। কেবল বেচারা নন্দলালকে নিয়ম মতন প্রতিদিন স্কুলে হাজিরা দিতে হইয়াছিল। তারপর যেমনি ছুটি আরম্ভ হইল, অমনি তাহাকে জ্বরে আর হামে ধরিল। ছুটির অর্ধেকটাই মাটি। সেই যেবার সে মামার বাড়ি গিয়াছিল, সেবার তাহার মামাতো ভাইয়ের কেউ ছিল না। ছিলেন কোথাকার এক বদমেজাজি মেশো। তিনি উঠিতে বসিতে কেবল ধমক আর শাসন ছাড়া কিছুই জানিতেন না। তাহার উপর সেবার এমন বৃষ্টি হইয়াছিল, একদিনও ভালো করে খেলা চলিল না, কোথাও বেড়ানো গেল না। এই জন্য পরের বছর যখন আর সকলে মামার বাড়ি গেল, তখন সে কিছুতেই যাইতে চাইল না। পরে শুনিল সেবার নাকি সেখানে চমৎকার মেলা বসিয়াছিল। রাজার দলের সঙ্গে 25টি হাতি আসিয়াছিল, আর বাজি যা পুরানো হয়েছিল, সে একেবারে আশ্চর্য রকম। নন্দলালের ছোট ভাই যখন বারবার উৎসাহ করিয়া তাহার কাছে এই সকলের বর্ণনা করিতে লাগিল, তখন নন্দলাল তাকে এক চড় মারিয়া বলিল, যা যা, মেলা বকস নে। তাহার কেবল মনে হইতে লাগিল, সেবার সে মামা বাড়ি গিয়া ঠকিল, এবার সে না গিয়া ঠকিল। আরো মতন কপাল মন্দ আর কাউন নাই। স্কুলেও ঠিক নাই, সে অঙ্ক পারে না, অথচ অঙ্কের 2 একটা প্রাইজ আছে। এদিকে ভূগোল, ইতিহাস তার কণ্ঠস্থ, কিন্তু এই 2টার একটাতেও প্রাইজ নেই। অবশ্য সংস্কৃতে সে নেহা কাঁচা নয়, ধাতু, প্রত্যয়, বিভক্তি সব চটপট মুখস্থ করিয়া ফেলে। চেষ্টা করিলে কি পড়ার বই আর অর্থ পুস্তকটাকেও সরগড় করিতে পারে না? ক্লাসের মধ্যে ক্ষুদিরাম একটু আধটু সংস্কৃত জানে, কিন্তু তাহা তো বেশি নয়। নন্দলাল ইচ্ছা করিলে কি তাহাতে হারাইতে পারে না? নন্দ জেদ করিয়া স্থির করিল, এইবার সে ক্ষুদিরামকে দেখে নেবে। ছোকরা এবছর সংস্কৃতে
প্রাইজ পেয়ে ভারী দেমাগ দেখা উঠছে। আবার অঙ্কের গোল্লার জন্য আমাকে খোটাও দিতে এসেছিল। আচ্ছা, এবার দেখা যাবে। নন্দলাল আগেও কিছু না জানিয়া সেই দিন হইতে বাড়িতে ভয়ানক পড়িতে শুরু করিল। ভোরে উঠিয়া এসে হসতি হসন্ত হসন্তি শুরু করে। রাত্রেও অস্তে গোদাবরীর তীরে বিশাল সলমতরু বলিয়া ঢুকিতে লাগে। কিন্তু ক্লাসের ছেলেরা এ কথার বিন্দু বিসর্গও জানে না। পণ্ডিত মশাই যখন ক্লাসে প্রশ্ন করেন, তখন মাঝে মাঝে তো জানিয়াও সে চুপ করিয়া মাথা চুলকায়। এমনকি কখনো ইচ্ছা করিয়াও দুই একটা ভুলও বলে। পাছে ক্ষুদিরাম তাহার পড়ার খবর টের পাইয়া আরো বেশি করিয়া পড়ায় মন দিতে থাকে। তাহার ভুল উত্তর শুনিয়া ক্ষুদিরাম মাঝে মাঝে ঠাট্টা করে। নন্দলাল তাহার কোনো জবাব দেয় না। এবার ক্ষুদিরাম যখন নিজে এক একটা ভুল করে, তখন সে মুচকি মুচকি হাসে আর ভাবে পরীক্ষার সময় অমনি ভুল করলেই এবার ওকে সংস্কৃত প্রাইজ আর পেতে হবে না। ওদিকে ইতিহাসের ক্লাসে নন্দলালের প্রতিপত্তি কমিতে লাগিল, কারণ ইতিহাস আর ভূগোল নাকি এইরকম শিখিলেই পাশ করা যায়। তাহার জন্য নন্দের কোনো ভাবনা নাই। সমস্ত মনটা গিরিয়ে হইয়াছে ওই সংস্কৃত পড়ার উপরে, সংস্কৃতর প্রাইজটার উপরে। একদিন মাস্টার মশাই বলিলেন, ইহে নন্দ, আজকাল বুঝি পড়িতে কিছু পড়াশোনা করো না? সব বিষয়েই তোমার দুর্দশা হচ্ছে, এর অর্থ কি? নন্দ আর একটু করিয়া হইলেই বলিয়া ফেলিত, আগে সংস্কৃত পড়ি। কিন্তু হঠাৎ সামলাইয়া, আগে না, সংস্কৃত নয় বলিয়াই সে থতমত খাইতে। ক্ষুদিরাম তাড়াতাড়ি বলিয়া উঠিল, ওই সংস্কৃত তো কিছুই পারে না। শুনিয়া ক্লাস শুদ্ধ ছেলে হাসিতে লাগিল। নন্দ একটু উপস্থিত হইল বটে, কিন্তু সেই সঙ্গে হাত ছাড়িয়াও বাঁচিল। ভাগ্যিস আর সংস্কৃত পড়ার কথাটা ফাঁস হয়ে যায় নাই। দেখিতে দেখিতে বছর কাটিয়া আসিল। পরীক্ষার সময় তাই উপস্থিত। সকলে পড়ার কথা, পরীক্ষার কথা আর প্রাইজের কথা বলা বলি করিতেছে। এমন সময় একজন জিজ্ঞাসা করিল, ইয়ে নন্দ, এবার কোন প্রাইজটা নিচ্ছ? ক্ষুদিরাম নন্দর মতন গলা করিয়া ঘাড় নাড়িয়া বলিল, আগে সংস্কৃত। না, সংস্কৃত নয়। সকলে হাসিল। নন্দ খুব উৎসাহ করিয়া সেই হাসিতে চোখ। মনে ভাবিল, বাছাধন, এ হাসি আর তোমার মুখে বেশি দিন থাকছে না। যথাসময়ে পরীক্ষা আরম্ভ হইল এবং যথাসময়ে শেষ হল। পরীক্ষার ফল জানিবার জন্য সকলে আগ্রহ করিয়া আছে। নন্দ রোজই নোটিশ বোর্ডে গিয়ে দেখে তাহার নামে সংস্কৃত পাওয়ার কোনো বিজ্ঞাপন এসেছে কিনা। তারপর একদিন হেডমাস্টার মশাই একতাড়া কাগজ লইয়া ক্লাসে আসিলেন। আসিয়াই গম্ভীরভাবে বলিলেন, এবার একটা নতুন প্রাইজ হয়েছে, আর অন্য বিষয়ে কোনো কোনো পরিবর্তন হয়েছে। এই বলিয়াই তিনি পরীক্ষার ফলাফল পড়িতে লাগিলেন। তাহাতে দেখা গেল ইতিহাসের জন্য এ যেন একটা রূপার মেডেল দিয়েছে। ক্ষুদিরাম ইতিহাসে প্রথম হইয়াছে, সেই ওই মেডেলটা লইবে। সংস্কৃতে নন্দপুত্র, ক্ষুদিরাম দ্বিতীয়। কিন্তু এবার সংস্কৃতে কোনো প্রাইজ নেই। হায় হায় হায়, নন্দের অবস্থা তখন শোচনীয়। তাহার ইচ্ছা হইতেছিল ছুটিয়া গিয়া ক্ষুদিরামকে কয়েকটা ঘুষি কষাইয়া দেয়। এ জানি তো এবার ইতিহাসের জন্য প্রাইজ থাকিবে আর সংস্কৃতের জন্য প্রাইজ থাকিবে
থাকিবে না? ইতিহাসের মেডেলটা তো সে অনায়াসেই পাইতে পারিত, কিন্তু তাহার মনের কষ্ট কেউ বুঝিল না। সবাই বলিল, বেড়ালের ভাগ্যে শিকে ছিঁড়েছে, কেমন করে ফাঁকি দিয়ে নম্বর পেয়েছে। দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়ে আনন্দ বলিল, হায় কপাল মন্দ। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্প পাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।